মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব ৯। কয়েকটা ক্ষেত আর মাঠের পর নিচু একটা পাহাড়, পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ, পথের একদিকে গভীর বনভূমি, গাড়িটা গাছপালার ভেতর লুকিয়ে রাখা হয়েছে। দৈত্যটা ব্যাকসিটে বসায়, গাড়ির পেছন দিকটা নিচু হয়ে আছে। আঁকাবাঁকা পথ ধরে উঠে এলো একটা টয়োটা, ওদের সামনে দিয়ে চলে গেল। আরোহীরা কেউ এদিকে তাকালই না। ইঞ্জিনের আওয়াজ একসময় মিলিয়ে গেল দূরে। হাসির দমকে কেঁপে উঠল পাইথনের শরীর, গাড়িটা দুলতে শুরু করলো। হুইলে বসা লোকটা ঝিমুচ্ছিল, হঠাৎ সজাগ হলো সে। যাও, ফ্রান্সের বাতাস খেয়ে এসো, বিড়বিড় করলো পাইথন। এদিকে আমরা কাজে হাত দিই। ড্রাইভার বলল, একদম চুপ কর বলে পকেট থেকে একটা চুরুট বের করলো পাইথন। সেটার দিকে আগ্রহের সাথে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, তারপর সিদ্ধান্ত নিল ধূমপান করবে না। সিদ্ধান্তটা নেওয়ার সঙ্গে সঙ্গে ধূমপান করার নেশাটা নিস্তেজ হয়ে গেল, অনুভব করে মজা পেল সে। চুরুটটা ভেঙে দুটুকরো করলো, ফেলে দিল জানালা দিয়ে। সিটে হেলান দিয়ে আরাম করে বসলো সে। বলল, আমি এখন চিন্তা করব, আওয়াজ হবে, তুমি কোনো কথা বলবে না। আমাদের হিরো আর হিরোইন কটেজ ছেড়ে চলে গেল, তাই না? অন্ধ মেয়েটা রয়েছে, আর রয়েছে অচেনা এক চরিত্র। এখন কি ওদেরকে ধরা যায়? বোধহয় যায়, তবে পাইথন ভাবছেন না, যায় না, কারণ হিরো মাসুদ রানা ও হিরোইন সোহানা চৌধুরীর মাথায় ঘিলু আছে। দুজনেই ভারী সতর্ক, কাজেই নিজেকে আমার মনে করিয়ে দেওয়ার দরকার আছে যে এরপর মাসুদ রানার পাঁজর ভাঙার সময় কাজটায় কোনো খুঁত রাখা চলবে না। এই বাস্টার্ড কার্ল, আমার চিন্তা করার সময় খবরদার তুমি ঘুমাবে না। যদি দেখি ঘুমোচ্ছ, কান দুটো কামড়ে ছিঁড়ে নেব। ঝট করে শির দ্বারা খাড়া করলো লোকটা, কথা বলল না। কথাটা সত্যি কিনা বলো? আবার সকৌতুকে শুরু করলো পাইথন। কম অভিজ্ঞতা সম্পন্ন মানব প্রজাতির মধ্যে রাতের বেলা যে ভয়টা থাকে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যায়। জবাব দিও না কার্ল, বাধা জিনিসটা আমার একদম পছন্দ নয়। হ্যাঁ, আনন্দময় প্রভাতই হলো আমাদের সময়। ইতিমধ্যে ফ্রান্সে আমাদের ফোন করতে হবে। পাবলিক ফোন বুথ থেকে? না, ফুটে খুচরো পয়সা ঢোকানো বিরাট একটা ঝামেলার কাজ। সামনের দিকে ঝুঁকলো সে, একটা প্রকাণ্ড হাত দিয়ে ড্রাইভিং সিটের পেছনটা ধরলো। শিউরে উঠল কার্ল। একটা প্রাইভেট ফোন দরকার, নাকি বলা উচিত সেমি প্রাইভেট? পাইথনের গলায় চাপা উল্লাস। পুলিশ স্টেশন এখান থেকে খুব বেশি দূরে নয়। ব্যাপারটা যেহেতু জরুরি, একটা ফোন করার অনুমতি ওদের কাছ থেকে আমি আদায় করতে পারবো বলে মনে করি। আবার হেলান দিল সে। হ্যাঁ চলো, পুলিশ স্টেশনেই যাওয়া যাক। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছল কার্ল। বিড়বিড় করে বলল, গড। তারপর স্টার্ট দিল গাড়িতে। মুখের ভেতর তিক্ত একটা স্বাদ। ঘুম ভেঙে গেছে আশরাফের। চোখ মেলে হাত ঘড়ি দেখল সে। 7:30 বাজে, সূর্য উঠে এসেছে। মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছে সে। চোখে মুখে পানি ছিটিয়ে চুলে আঙুল চালালো আশরাফ, তারপর প্যাসেজ ধরে জেনির কামরার দিকে এগোলো। দরজাটা হা হা করছে, কিন্তু ভেতরে জেনিকে দেখল না সে। কান পাতল, শুনতে পেল নিচের কিচেন থেকে থালা বাসনের আওয়াজ ভেসে আসছে। ইনফ্রারেড সার্কিটের সুইচ অফ করলো আশরাফ, তারপর জানালা দিয়ে বাইরে তাকালো। সোহানার সঙ্গে পরামর্শ করে চাকর বাকরদের কাল রাতেই বলে দেওয়া হয়েছে তারা যেন কেউ সকাল 9টার আগে কটেজে না আসে। 9টার আগে গ্রাম থেকে আসতে পারে শুধু এক গোয়ালা আর ধোপা। আকাশটা স্বচ্ছ নীল, যতদূর দৃষ্টি যায় সবুজ হয়ে আছে জমিন। মনটা অকরণ পুলকে ভরে উঠল আশরাফের। রাতে সিদ্ধান্ত নিয়েছিল সে, এমনকি দিনের বেলায়ও ইস্পাতের জাল ও ওগুলোর অ্যালার্ম সার্কিট অন করে রাখবে। কটেজের ভেতর নিরাপদে থাকবে তারা। ব্যাপারটা যদি গোয়ালা বা ধোপার পছন্দ না হয়, ফিরে যাবে তারা। তবে এই মুহূর্তে সিদ্ধান্তটা কেমন যেন অবাস্তব লাগলো তার। চাকর বাকররা 9টার সময় আসবে। কি করবে ঠিক করতে পারছে না। দ্বিতীয় সুইচটার উপর আঙুল রেখে ইতস্তত করছে। তারপর হাতটা সরিয়ে নিল। আগে কেউ আসুক, তারপর দেখা যাবে। জানালার কাছ থেকে সরে আসতে যাবে, আঁকাবাঁকা পাহাড়ি পথের ওপর পোস্ট অফিসের লাল ভ্যানটাকে দেখতে পেল আশরাফ। স্বস্তি বোধ করে হাসল সে। সময় মতো ঘুম ভেঙে যাওয়ায় ইনফ্রারেড বিম অফ করে দিতে পেরেছে। নিচে নেমে এসে কিচেনে ঢুকলো আশরাফ।
দেখলো ওদের জন্য একাই নাস্তা বানাতে শুরু করেছে জেনি। ইতিমধ্যে শাওয়ার সেরে কাপড় পাল্টেছে সে, চেহারায় ফুটে আছে তাজা ঝরঝরে একটা ভাব। শব্দ শুনে ঘাড় ফেরালো সে, হাসির মধ্যে কোনো আড়ষ্টতা নেই। উদ্বিগ্ন যদি হয়ও চেহারায় তা ফুটে উঠতে দেয়নি। হাই আশরাফ। হ্যালো জিনি। তার কাঁধে একটা হাত রাখলো আশরাফ। তোমাকে দুশ্চিন্তায় কাতর দেখাচ্ছে না কেন? তা দেখালে আমার খানিক ভালো লাগতো। তোমাকে বুঝি সেরকম দেখাচ্ছে? হ্যাঁ, তোমার নাস্তা তৈরি হওয়ার আগে দাড়ি কামাবার সময় পাবো? যদি তাড়াতাড়ি করো। 4 মিনিট। ভালো কথা, গাড়ির শব্দ শুনলে ভয় পেও না। আগেই শুনেছি, পোস্ট ভ্যান। ইঞ্জিনের আওয়াজটা আমার চেনা হয়ে গেছে। শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লো আশরাফ। অথচ তোমার কাছে পৌঁছাবার জন্য তাড়াহুড়া করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আরেকটু হলে মারা যাচ্ছিলাম আমি। ইঞ্জিনের আওয়াজটা এবার সেও শুনতে পেল। শব্দটা কিছুক্ষণ বাড়লো, তারপর হঠাৎ করে কমে গেল। দাঁড়িয়ে পড়েছে। ঘুরে দাঁড়ালো সে। শুধু বোধহয় চিঠি। আবার যদি স্ট্যাম্প ছাড়া মুক্তোর কোনো পার্সেল এসে থাকে, পিয়ন বেটা টাকা চাইবে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে দরজাটা খুলবো কিনা। কিচেন থেকে বেরিয়ে এলো আশরাফ, প্যাসেজ হয়ে চলে এলো হল রুমে। লেটার বক্সের ফ্ল্যাপ খোলা রয়েছে, কার্পেটের উপর দুটো এনভেলপ। ওগুলো তোলার জন্য ঝুঁকলো সে। কাঁচ ভাঙার বিকট শব্দে প্রচন্ড ঝাঁকি খেলো প্রতিটি নার্ভ। ঝট করে সিধে হলো আশরাফ। জট পাকানো চিন্তা থেকে একটাকে বেছে নিয়ে মুহূর্তের জন্য ভাবলো পোস্ট ভ্যানটায় কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে, কিন্তু সংঘর্ষের আওয়াজ এসেছে কটেজের পেছন থেকে। পর মুহূর্তে জেনির চিৎকার শুনতে পেল সে। প্যাসেজ ধরে তীর বেগে ছোটার সময় আরো একটা আওয়াজ হলো, কঠিন ধাতব জাল ছেঁড়ার রোমহর্ষক শব্দ। কিচেনের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে জেনির সঙ্গে ধাক্কা খেলো আশরাফ। খপ করে ধরে ফেলে স্থির করলো তাকে। তারপর জেনিকে ছাড়িয়ে সামনে চলে গেল দৃষ্টি। দেখলো ইস্পাতের গোটা জালটা ভাঁজ হয়ে দুমড়ে মুচড়ে গেল। বাইরে থেকে ছিঁড়ে সরিয়ে ফেলা হলো একপাশে। জানালায় থাকলো শুধু ভঙ্গুর কয়েকটা কাঁচ। জালটা অদৃশ্য হতেই উঁচু কার্নিশে লোকটার মাথা ও কাঁধ দেখতে পেল আশরাফ। তলপেট কুকড়ে হিমশীতল আতঙ্কের একটা ক্ষুদে বলে পরিণত হলো। প্রকাণ্ড দানবটা হাসলো, কার্নিশের ভেতর দিকে হাত রেখে অনায়াস ভঙ্গিতে উঠে পড়ল জানালায়। তার একটা হাতে রক্ত লেপ্টে রয়েছে। জেনির কানের কাছে ফিসফিস করলো আশরাফ। নিচের গলা অচেনা লাগলো তার। কটেজের সামনে দিয়ে বেরিয়ে যাও, দরজার সঙ্গে স্ক্রিন খুলে যাবে। জঙ্গলে চলে যাও, একটু পরই পুলিশ এসে পড়বে। কথা বলার চেষ্টা করছে যিনি, তার সারা শরীর থরথর করে কাঁপছে। মৃদু ধাক্কা দিয়ে প্যাসেজে বের করে দিল তাকে আশরাফ। তার পেছনে বন্ধ করে দিল দরজাটা। ভাঙা জানালা থেকে কামরার দিকে ঝুঁকে আছে পাইথন। চারদিকে তাকালো আশরাফ। একটা ছুরি বা ভারী ডান্ডা খুঁজছে। শটগানটা এখনো বিছানায় বালিশের তলায়। ওটা হাতের কাছে রাখেনি বলে নিজের প্রতি রাগ হলো তার। থালা বাসন ছাড়া আর কিছু দেখলো না আশরাফ। ইতিমধ্যে প্রায় কোনো শব্দ না করে মেঝেতে নেমেছে পাইথন। স্টোভে বসানো গরম প্যান আর আশরাফের মাঝখানে একটা বাধা সে। ছো দিয়ে শেলফ থেকে একটা সসপ্যান তুলে নিল আশরাফ। মারা যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তার মনে। তবে মৃত্যুটাকে হঠাৎ করে এই মুহূর্তে গুরুত্বহীন বলে মনে হলো। শুধু যদি এই দৈত্যের হাত থেকে জেনিকে পালিয়ে যাবার সুযোগ করে দিতে পারে সে। ঘৃণায় সারা শরীর রি রি করে উঠল তার। নিজের অজান্তে বিকৃত হলো মুখের চেহারা। অনুভব করলো ভাঁজ খেয়ে মুখের ভেতর ঢুকে গেছে ঠোঁট। পাইথন কোনো বিরতি নিল না। আশরাফের দিকে দ্রুত এগোলো সে, সাবলীল ভঙ্গিতে, অমোঘ নিয়তির মতো। হাতের সসপ্যান দিয়ে পাইথনের প্রকাণ্ড মুখে আঘাত করার চেষ্টা করলো আশরাফ। অনুভব করলো গাছের মোটা একটা ডালের মতো বাহুতে বাধা পেল সে। সরিয়ে দিল সসপ্যান ধরা হাতটাকে। পাইথনের হাঁটুর নিচে হাড় লক্ষ্য করে লাথি চালালো আশরাফ। সংঘর্ষটা অনুভব করলো। শুনতে পেল দানবটা হাসছে। তার চোখের সামনে বিস্ফোরিত হলো উজ্জ্বল আলো। দেখতে পেল কিচেনের ভেতর শূন্যে উঠছে সে। প্রচন্ড একটা ঝাঁকি খেলো শরীরটা। তারপরে অসহ্য ব্যথা অনুভব করলো। আতঙ্ক ও যন্ত্রণা যেন লাল কুয়াশার মতো গ্রাস করলো তাকে। যেন 1000 মাইল দূর থেকে ভেসে এলো একটা শব্দ। কিচেনের দরজা খুলল। আরো একটা শব্দ হলো প্যাসেজের শেষ মাথা থেকে। জেনির আর্তচিৎকার।
লাল কুয়াশা কালো ও ভারী হয়ে উঠল, চাপা দিচ্ছে তাকে। কালো ও গাঢ় কুয়াশায় হারিয়ে যাবার আগে তিক্ত একটা চিন্তা এলো আশরাফের মনে। মৃত্যুই এখন তাকে নিরাপত্তা দিতে পারে। বার লুইসের ফোন বুথ থেকে বেরিয়ে এলো রানা। সকাল 8:30 বাজে। চেহারা দেখে বোঝার উপায় নেই যে ও মাসুদ রানা। বারের এক কোণে 2 কাপ কালো কফি নিয়ে একটা টেবিলে বসে রয়েছে সোহানা। ওকে দেখেও বোঝার উপায় নেই আসল চেহারাটা কিরকম। টেবিলে ফিরে এসে বসলো রানা, কফির কাপে চামচ নাড়ছে। ওর আচরণে কোনো ব্যস্ততা নেই, চেহারা নির্লিপ্ত, কিন্তু সোহানা জানে খারাপ কিছু একটা ঘটেছে। শান্ত নিচু গলায় বলল রানা, ফোন করেছিলেন গ্যাসপার ডেলাভাইন, জেনিকে ওরা ধরে নিয়ে গেছে। কাপটা তুলে ছোট্ট একটা চুমুক দিল সোহানা, তারপর বলল, তার মানে ভুল তথ্য যোগান দিয়ে আমাদেরকে ওখান থেকে সরিয়ে আনা হয়েছে কাজটা যাতে নির্বিঘ্নে করতে পারে। হ্যাঁ, বলল রানা। পেনিফিদার আর ব্রুনেল রাত 2টোয় ওরলি ছেড়ে চলে গেছে বার্সেলোনার প্লেন ধরে। জেনিকে তাহলে কারা ধরে নিয়ে গেল? বিস্তারিত কিছু জানতে পারেননি মসিয়ে ডেলাভাইন। মিস্টার লংফেলো তাকে 8 ঘন্টা আগে টেলিফোনে খবরটা দিয়েছেন। আশরাফ নিশ্চয়ই বেঁচে আছে। কটেজ থেকে মিস্টার লংফেলোকে ফোন করে সে। এক মুহূর্ত পর সোহানা বলল, মেয়েটা না পাগল হয়ে যায়। তা হবে না, জেনি খুব সাহসী। তাছাড়া একটা ব্যাপারে নিশ্চিত সে, যেভাবেই হোক আমরা তাকে উদ্ধার করব। কিন্তু উদ্ধার করব কিভাবে? সোহানার গলায় হতাশা। আমরা কি জানি কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে? আমার ধারণা আশরাফ হয়তো কিছু বলতে পারবে। চেয়ার ছেড়ে দাঁড়ালো রানা। যদি না পারে, পেনিফিদারকে ধরবো আমরা। ওর গলায় পা দিলে সব জানা যাবে। লন্ডন, সোহানার পেন্ট হাউস অ্যাপার্টমেন্ট। খোলা জানালার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিএসএস চিফ মার্ভিন লংফেলো। একদৃষ্টে তাকিয়ে আছেন হাইড পার্কের দিকে। মাত্র 2 মাইল দূরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে পোস্ট অফিসের ভ্যানটা, বললেন তিনি। স্থানীয় পুলিশ জেনির ব্যাপারটা জানে না। সাংবাদিকরা ঝামেলা করবে ভেবে ওদেরকে আমি তার কথা কিছু বলিনি। ড্রাইভারকে আহত করে ভ্যানটা যে বা যারা চুরি করেছিল ওরা শুধু তাকে বা তাদেরকে খুঁজছে। তবে লন্ডন পুলিশের পিক জনসন তার লোকজনকে পাইথন আর জেনিকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছে। কাজ ঝাঁকালেন তিনি। আমার ধারণা ইতিমধ্যে ইংল্যান্ড ছেড়ে চলে গেছে তারা, আনঅফিসিয়ালি বাই এয়ার। কাজটা যদি আপনারা পারেন, তারাও পারবে। ভাঁজ করা হাত দিয়ে কোনো দুটো ধরে কামরার ভেতর নিঃশব্দে পায়চারি করছে রানা। বড় একটা আর্ম চেয়ারে বসে রয়েছে সোহানা, রাগে লালচে হয়ে আছে মুখ। মাত্র 10 মিনিট আগে ফিরে এসেছে ওরা। ভ্রমণের ধকলটা এখনো কাটিয়ে উঠতে পারেনি। লম্বা একটা কাউচে শির দ্বারা খাড়া করে বসে রয়েছে আশরাফ। তার মুখের একপাশে চুলের ঠিক নিচে এক টুকরো প্লাস্টার। মেঝের দিকে চোখ, তবে কিছু দেখছে বলে মনে হয় না। হাতে সিগারেটের খালি প্যাকেট, ছিঁড়ে টুকরো টুকরো করছে। স্বভাবসুলভ হাসি খুশি ভাবটা কে যেন কেড়ে নিয়েছে তার কাছ থেকে। চেহারা হয়েছে ভূতের মতো। কাগজে যাতে লেখালেখি শুরু না হয় তার ব্যবস্থা কি করা সম্ভব মিস্টার লংফেলো? জানতে চাইল রানা। সম্ভব। পিক জনসনকে আমি নিষেধ করে দিয়েছি। জানালার দিকে পেছন ফিরলেন বিএসএস চিফ। মিস্টার আশরাফের ফোন পেয়েই তার সঙ্গে যোগাযোগ করি আমি। ভাবলাম আপনাদের সঙ্গে আলাপ না হওয়া পর্যন্ত সব চেপে যাওয়াই ভালো। ধন্যবাদ মিস্টার লংফেলো। আশরাফের দিকে তাকালো সোহানা। নিজেকে শান্ত করো আশরাফ, তুমি অন্তত বেঁচে তো আছো। বুঝতে পারছি না পাইথন তোমাকে খুন করলো না কেন। করলেই ভালো হতো, বিড়বিড় করে বলল আশরাফ। সে বোধহয় ধরে নিয়েছিল আমি মারা গেছি। জ্ঞান ফেরার পর দেখি গ্যাস স্টোভের গায়ে একটা স্তূপের মতো পড়ে আছি। সারা মুখে রক্ত, ঘাড়টা অদ্ভুতভাবে বাঁকা হয়ে দেয়ালে ঠেকে আছে। প্রথমে মনে হলো ওটা বোধহয় ভেঙে গেছে। হয়তো পাইথনও তাই ভেবেছিল। হ্যাঁ, হতে পারে। তারপর কি হলো? একবার তো বলেছি সব। সোহানার দিকে তাকালো না আশরাফ। তবু আরেকবার বলো। চোখ বুঝলো আশরাফ।
জ্ঞান ফিরল, দেয়াল ধরে দাঁড়ালাম। মাথাটা ফাঁকা লাগছিল, কিছু ভাবতে পারছিলাম না। তোমার দেওয়া নম্বরে ডায়াল করে মিস্টার লংফেলোকে বললাম সব। তিনি বললেন, পুলিশ এলে আমি যেন জেনির কথা কিছু না বলি ওদের। ওদিকটা তিনি সামলাবেন, তোমাদের সঙ্গেও যোগাযোগ করবেন। আরও বললেন, আমার জন্য একটা গাড়ি পাঠাবেন, লোকাল পুলিশ আমাকে যাতে বেশিক্ষণ আটকে না রাখে সে ব্যবস্থাও করবেন। এর 2 মিনিট পর বেনি লন্ডন থেকে 2 জন পুলিশ এলো। পুলিশ স্টেশনের অ্যালার্ম শুনে আমার কথারও ওরা বোধহয় কোনো অর্থ করতে পারেনি, হয়তো ধরে নিয়েছিল আমি পাগল টাগল হয়ে গেছি। নিজেকে আমার মনেও হচ্ছিল তাই। তারপর কি ঘটেছে আমার ঠিক মনে নেই। দেখলাম পুলিশ স্টেশনে বসে আছি, একজন ডাক্তার পরীক্ষা করছে আমাকে। একটু পর মিস্টার লংফেলোর এক লোক গাড়ি নিয়ে পৌঁছল আমাকে এখানে আনার জন্য। সিগারেটের প্যাকেট ছিঁড়ছিল আশরাফ, হাত দুটো কাঁপছে দেখে বগলে নিজে ভাঁজ করলো ওগুলো। আমি দুঃখিত। রানার দিকে ফিরে বলল সে, জীবনে এই প্রথম আমি বুঝতে পেরেছি সাহস ও যোগ্যতা না থাকলে একজন পুরুষ মানুষের বেঁচে থাকার কোনো মানে হয় না। আমার হাত থেকে জেনিকে কেড়ে নিয়ে গেছে ওরা, সেজন্য নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আশরাফের সামনে এসে পায়চারি থামালো রানা, তার কাঁধে একটা হাত রাখলো। শুধু শুধু কষ্ট পাচ্ছ তুমি আশরাফ, তুমি যা করেছো তোমার জায়গায় আমি হলেও ঠিক তাই করতাম। জেনিকে তুমি পালাবার সুযোগ করে দিয়েছ, নিজে পালাওনি। জেনি কামরা থেকে বেরিয়ে যাবার পর দরজা বন্ধ করেছো, তারপর ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি হয়েছ পাইথনের। এ যে কি ভীষণ সাহসের কাজ, ব্যাখ্যা করা সম্ভব নয়। নিজেকে নিয়ে তোমার গর্ব হওয়া উচিত আশরাফ। মার্ভিন লংফেলোর দিকে তাকালো ও। ইস্পাতের স্ক্রিনটা যখন লাগাই আমি পাইথনের মতো কারো কথা ভাবিনি। কেউ ভাবতো না, বললেন মার্ভিন লংফেলো। ওরকম শক্ত একটা তারের জাল খালি হাতে কেউ ছিঁড়ে ফেলতে পারে, কল্পনার বাইরে। আই সাজেস্ট এভরিবডি স্টপস ফিলিং গিল্টি। আমাদের পক্ষে আন্দাজ করা সম্ভব ছিল না যে একটাই দল দুভাগে ভাগ হয়ে কাজ করছে। পানামায় আপনার সঙ্গে বেঁধেছে পেনিফিদার আর ব্রুনেলের, এখানে আমাদের সঙ্গে বেঁধেছে পাইথনের। পাইপ, বলল রানা, হাতের তালু দিয়ে চাপ দিল কপালে। ও গড, পাইপ! মার্ভিন লংফেলো তাকিয়ে থাকলেন, মুখ তুলে তাকালো আশরাফও, চোখে নিষ্প্রাণ দৃষ্টি। সোহানা জানতে চাইল, কি বলছো রানা? সোহানার দিকে তাকালো রানা, কথা বলার সময় কর্কশ শোনালো গলাটা। আমি একটা ভুল করেছি। কাল রাতে তুমি যখন বললে প্রথমে আমরা পেনিফিদারকে সাহায্য করব, তারপর ধরবো পাইথনকে, তখনই আমি বুঝতে পেরেছিলাম দুটো বিষয়ের মধ্যে কি যেন একটা যোগাযোগ আছে। জানতাম কি যেন মিলছে না। আবার পায়চারি শুরু করলো রানা। আসলে গুরুত্বপূর্ণ একটা কথা ভুলে গিয়েছিলাম আমি। পেনিফিদার আর ব্রুনেল পানামায় আমাকে জেরা করেছিল, এক ফাঁকে নিজেদের মধ্যে কি নিয়ে যেন আলাপ করলো ওরা। আমি জিজ্ঞেস করলাম জেনিকে তাদের কেন দরকার। পেনিফিদার বলল দরকার আর্কিওলজিক্যাল রিসার্চের জন্য। আমি ভাবলাম কৌতুক করছে সে। আশরাফ ধীরে ধীরে বলল, কিন্তু ঠিক বুঝলাম না। পরিষ্কার, বলল রানা, জেনি শুধু পাইপ নয়, দামি মেটালও খুঁজে বের করতে পারে। কাল আমি জানতে পারি সেজন্য জেনিকে ধরতে চাইছে পেনিফিদার। ওকে দিয়ে মাটির তলায় পড়ে থাকা কিছু বের করবে। কথাটা আমি ভুলে গিয়েছিলাম। সোহানা যখন আমাকে বলল যে মাসে কি ঘটছে না ঘটছে সে ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন ডক্টর জিমসন। ডক্টর জিমসনের সন্দেহ হয় সেজন্যই তাকে খুন করে পাইথন। দুটো ঘটনাই আমি জানতাম, অথচ মেলাতে পারিনি। মাসে কিছু একটা আছে, পেনিফিদার আর পাইথন সেটা পেতে চাইছে। শুধু জেনি সাহায্য করলে জিনিসটা তারা পেতে পারে। যোগাযোগটা ক্ষীণ মিস্টার রানা, শান্ত কণ্ঠে বললেন মার্ভিন লংফেলো। তৃতীয় নয়ন ছাড়া দেখতে পাবার কথা নয়। যার তা নেই তার এ পেশায় থাকা উচিত নয়, বলল রানা, আত্মসমালোচনায় নির্দয়। মার্ভিন লংফেলোর দিকে তাকালো ও। স্যার ক্যানিং এর সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার। কত তাড়াতাড়ি তা সম্ভব বলে মনে করেন? ভুরু কুঁচকে ওদের দিকে তাকিয়ে থাকলো আশরাফ। প্রসঙ্গটা ঠিক ধরতে পারছে না। তারপর তার মনে পড়ল মাসে যে খোঁড়াখুড়ি হচ্ছে তার যাবতীয় খরচ বহন করছেন স্যার ভিক্টর ক্যানিং। বিএসএস চিফ ইতস্তত করছেন। ঠিক কি ভাবছেন বলুন তো মিস্টার রানা? মাস আলজেরিয়ান এলাকা,
আলজেরিয়ান সরকারের অনুমতি আদায় করা অত্যন্ত কঠিন ও ঝামেলার কাজ। আমি আর সোহানা ক্যারাভান রুট ধরে যেতে পারি, কিন্তু তাতে অনেক সময় বেশি লাগবে। আলজিয়ার্সে স্যার ক্যানিং এর একটা প্লেন আছে, সাপ্লাই নিয়ে আসা যাওয়া করার অফিসিয়াল অনুমতিও আছে তার, সেজন্যই তার সঙ্গে দেখা করতে চেয়েছি। পরবর্তী 2 মিনিট আচ্ছাভাবে ওদের আলাপ শুনলো আশরাফ। তার ভেতর একটা দৃঢ় প্রতিজ্ঞ ভাব ফুটে উঠল। হঠাৎ বলল সে, আমি তোমাদের সঙ্গে যাব। রানার প্রশ্নের উত্তরে কি যেন বলতে যাচ্ছিল সোহানা, ঘাড় ফিরিয়ে তাকালো আশরাফের দিকে। তুমি এখনো পুরোপুরি সুস্থ নও আশরাফ, তাছাড়া। কে বললো আমি সুস্থ নই? আমার মন খারাপ, সেটাকে তুমি অসুস্থতা বলতে পারো না। আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো, এ হতে পারে না। পাইথন যখন জেনিকে ধরলো, জেনি চিৎকার করে উঠেছিল, তার সেই চিৎকার এখনো আমি শুনতে পাচ্ছি। হাত তুলে চোখ দুটোয় চাপা দিল সে। তার জগৎটা এরকম, ধরা গলায় বলল সে, শরীরটা থরথর করে কাঁপছে। অন্ধকার, সবসময় অন্ধকার। ভয় পাওয়া কাকে বলে আমি জানি, কিন্তু শুধু এক আল্লাহই বলতে পারবে তার মনের কি অবস্থা। রানার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো সোহানা। কথা না বলে মাথাটা নিচু করলো রানা। ওদের হাব ভাব লক্ষ্য করলো আশরাফ। রানার দিকে তাকিয়ে বলল, প্লিজ রানা, আমাকে তোমরা সঙ্গে নাও। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। ভৌতিক হাসি ফুটলো তার মুখে। আমাকে নিয়ে তোমাদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না, কথা দিচ্ছি। বিশ্বাস করো, ভয়ে আমি জ্ঞান হারাবো না। ভয় বলে সত্যি আর কিছু নেই আমার ভেতর। আমি আর পরোয়া করি না। এমনকি পাইথন আমাকে শুধু ঝাঁকি দিয়ে মেরে ফেলতে পারে এ কথা ভেবেও আমার ভয় লাগছে না। এমন হতে পারে পাইথন যখন আমাকে মারার কাজে ব্যস্ত থাকবে, তোমরা হয়তো তাকে গুলি করার একটু সুযোগ পাবে। তার কথায় কেউ হাসলো না। কামরার ভেতর নিস্তব্ধতা জমাট বাঁধল। সবাই তাকিয়ে আছে রানার দিকে। কয়েক মুহূর্ত পর গম্ভীর সুরে রানা বলল, আমরা জেনে শুনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এ পরিস্থিতিতে আনারি কাউকে সঙ্গে নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে তোমার ব্যাপারটা আলাদা আশরাফ। আমি তোমার মধ্যে সত্যিকার সাহসী একজন পুরুষকে দেখতে পাচ্ছি। জেনিকে ওরা ছিনিয়ে নিয়ে গেছে সে যখন তোমার দায়িত্বে ছিল, কাজেই তাকে উদ্ধার করতে যাওয়ার অধিকার তোমার আছে। বিএসএস চিফ মার্ভিন লংফেলো তার সমস্ত প্রভাব খাটিয়ে স্যার ভিক্টর ক্যানিং এর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্টের আয়োজন করতে সমর্থ হলেন। শহরের অভিজাত এলাকায় মার্বেল পাথরের প্রাসাদোপম অট্টালিকা ক্যানিং হাউসে ঠিক 6টার সময় ওদের সঙ্গে 5 মিনিটের জন্য দেখা করতে রাজি হয়েছেন ভদ্রলোক। স্যার ক্যানিং শুধু যে বিশাল সব কোম্পানির মালিক তা নয়, 20টার মতো জনহিতকর প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকও তিনি। 12টা হাসপাতালের গভর্নিং বডির সদস্য। কোনো কাজেই তিনি কম মনোযোগী নন। প্রতিটি দায়িত্ব সতর্কতা ও নৈপুণ্যের সঙ্গে পালন করেন ভদ্রলোক। কাজেই তিনি যে অত্যন্ত ব্যস্ত মানুষ হবেন এতে আর আশ্চর্য হবার কি আছে। অল্প বয়সে ব্যবসায় ঢোকেন স্যার ক্যানিং। 25 পেরোবার আগে প্রথম 1 মিলিয়ন পাউন্ড কামিয়ে ফেলেন। দক্ষ ব্যবস্থাপনা ও দূরদৃষ্টি তার অন্যতম গুণ, যার ফলে ব্যবসাতে শুধু তার উন্নতিই ঘটেছে। স্যার ক্যানিং একজন মৌন বা বোবা ধনকুবের। পত্রপত্রিকায় কখনো তিনি সাক্ষাৎকার দেন না বা টিভির পর্দায় আসেন না। শোনা যায় কোনো রাজনৈতিক দলকে চাঁদা দেন না তিনি, ফলে রাজনীতির ব্যাপারে তাকে নিরপেক্ষ বলে মনে করা হয়। এখন তার বয়স 55। স্ত্রী মারা যাওয়ার পর 15 বছর হলো নিঃসঙ্গ জীবনযাপন করছেন। নিঃসন্তান তিনি। প্রাচীন মূল্যবোধে বিশ্বাসী, খুব কম মদ্যপান করেন, মাঝে মধ্যে ব্রিজ খেলেন এবং যতটুকু জানা যায় নারী সংক্রান্ত ব্যাপারে তার কোনো দুর্নাম নেই। তার একমাত্র শখ হলো অর্কিড চাষ। রিভিউরায় তার একটা ভিলা আছে। গরমের দিনে সেখানে তিনি হপ্তা কয়েক কাটান, তবে অতিথিদের সেখানে কখনো আপ্যায়ন করেন না। ভদ্রলোক গলফ খেলেন না, ব্যায়ামের জন্য হাঁটেন ও সাঁতরান। মেহগনি কাঠের প্রকাণ্ড একটা ডেস্কে মাত্র কয়েকটা জিনিস রয়েছে। ছোট একটা মেমো প্যাড, বড় একটা ডেস্ক ডায়েরি, 2টো টেলিফোন, একটা ইন্টারকম। গভীর একটা সুইভেল চেয়ারে বসে আছেন স্যার ভিক্টর ক্যানিং। হেলান দিয়ে আছেন পেছনে, হাত দুটো বুকের ওপর ভাঁজ করা। তার শরীরটা বিশাল, মাথার চুল নিখুঁতভাবে ব্যাকব্রাশ করা, কপালের দুপাশে পাক ধরেছে। বয়স হলেও আশ্চর্য মসৃণ তার চেহারা,
এখনো কোনো ভাঁজ বা রেখা পড়েনি। ঝাড়া প্রায় 5 মিনিট কথা বলছেন মার্ভিন লংফেলো, একবারও তাকে বাধা দেননি স্যার ক্যানিং। মার্ভিন লংফেলোর পাশে বসে আছে রানা, পরনে ধূসর রঙের কমপ্লিট স্যুট। মাঝে মধ্যে ওর দিকে তাকাচ্ছেন স্যার ক্যানিং, তবে বেশিরভাগ সময় লক্ষ্য করছেন বিএসএস চিফকে। তার চোখ দুটোয় আশ্চর্য একটা গভীরতা ও জাদু আছে, যেন মনে হয় খুঁটিয়ে দেখার জন্যই তিনি ওই চোখ দুটোর সাহায্যে নিজের ভেতরে টেনে নেন প্রতিপক্ষকে। শিল্প ও বাণিজ্যের কুটিল জগতে চলার পথে সংকট কখনো তার পিছু ছাড়েনি, কিন্তু চোখ দুটোর সাক্ষ্য দেয় সংকট যতই তীব্র হোক কখনো বিচলিত করতে পারেনি তাকে। মার্ভিন লংফেলোর গল্প তার যদি অবিশ্বাস্য লেগেও থাকে, চেহারায় তার কোনো আভাস ফুটল না। প্রতিটি শব্দ মন দিয়ে শুনছেন তিনি, গেঁথে রাখছেন অন্তরে, বিশ্লেষণ করছেন দ্রুত। বিএসএস চিফ থামতেই প্রথম প্রশ্নটা করার জন্য তৈরি হয়ে গেলেন স্যার ক্যানিং। রানার মনে হলো ওই শান্ত চোখের পেছনে সম্ভাব্য প্রশ্নগুলো এরই মধ্যে সাজানো হয়ে গেছে। আপনার এই ধারণা কতটা যুক্তিসিদ্ধ মিস্টার লংফেলো? অত্যন্ত মার্জিত কণ্ঠস্বর, উচ্চারণও বিশুদ্ধ, কোমল বিনয়ের সঙ্গে কথা বলছেন তিনি। মার্ভিন লংফেলো সরাসরি জবাব দিলেন, আমার কোনো সন্দেহ নেই যে মাসে খারাপ কিছু একটা ঘটছে এবং মেয়েটাকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মাথা ঝাঁকালেন স্যার ক্যানিং। নতুন করে ঢেলে সাজানো ব্রিটিশ সিক্রেট সার্ভিসে আপনার অবদান সম্পর্কে খবর রাখি আমি। খবর রাখার কথা নয় আমার, তবু রাখি। কাজেই এ ব্যাপারে আপনার বক্তব্য আমাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। আপনার কি ধারণা এই ক্রিমিনালরা মাস দখল করে নিয়েছে? আমার তাই বিশ্বাস। প্রফেসর হোয়াইটস্টোনকে আপনি সন্দেহ করেন? সম্ভব ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়েছে সে? অসম্ভব বলেই মনে হয়। একথা বলছি তার সুখ্যাতির কথা মনে রেখে। বন্ধু বান্ধবের কাছে তিনি অত্যন্ত সৎ ও নিরীহ হিসেবে পরিচিত। 1 সেকেন্ড চিন্তা করলেন স্যার ক্যানিং। তার রিপোর্টে সংকটের কোনো আভাসই আমি পাইনি। রিপোর্টে কিছু থাকবে না যদি পেনিফিদার ও পাইথন জায়গাটা দখল করে নিয়ে থাকে। খানিকটা শুকনো লাগলো মার্ভিন লংফেলোর গলা। তবে ডক্টর জিমসন তার চিঠি পড়ে কিছু একটা সন্দেহ করেছিলেন। আবার মাথা ঝাঁকালেন স্যার ক্যানিং। হোয়াইটস্টোনকে আমার চেয়ে ভালোভাবে চিনত সে। দেখে শুনে মনে হচ্ছে আমাদের সামনে 3টে বিকল্প পথ আছে। ব্রিটিশ সরকারের তরফ থেকে আলজেরিয়ান সরকারকে অনুরোধ ব্যাপারটা যেন তদন্ত করে দেখা হয়, একই উদ্দেশ্যে আমার তরফ থেকে আলজেরিয়ান সরকারকে অনুরোধ, কিংবা প্রাইভেট ইনভেস্টিগেশনের ব্যবস্থা করা। কিছু বলার জন্য মুখ খুলতে যাবেন বিএসএস চিফ, সবিনয় ভদ্রতার সঙ্গে একটা হাত তুলে তাকে থামিয়ে দিলেন স্যার ক্যানিং। প্রথমটা বাতিল হয়ে যায়, কারণ 2 সরকারের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। দ্বিতীয় বিকল্পটা সম্ভব। হোয়াইটস্টোনকে আর তার টিমকে ফান্ড দেওয়ার আগে প্রথমে আমাকে খোঁড়াখুড়ির জন্য আলজেরিয়ান সরকারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়েছে। ওরা একটা নতুন মিউজিয়াম তৈরি করবে, সেজন্য মোটা টাকা চাঁদা দিয়েছি আমি। বলা যায় ওদের উপর ব্যক্তিগত খানিকটা প্রভাব আমার আছে। তবে আলজেরিয়ান সরকার তদন্ত শেষ করতে সময় নেবে অনেক বেশি। বর্তমান পরিস্থিতিতে সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ তাড়াতাড়ি কিছু করতে না পারলে মেয়েটাকে আমরা হয়তো বাঁচাতে পারবো না। আর শুধু মেয়েটিই নয়, বিপদের মধ্যে রয়েছে হোয়াইটস্টোন ও তার টিমও। রানার দিকে তাকালেন স্যার ভিক্টর ক্যানিং। ক্ষীণ হাসির রেখা ফুটল তার ঠোঁটে। এর আগে বলেছি মিস্টার লংফেলো সম্পর্কে খবর রাখি আমি, বলে চলেছেন ভদ্রলোক। আমি আপনার সম্পর্কেও কিছু কিছু খবর রাখি মিস্টার মাসুদ রানা। যদি কিছু মনে না করেন, এটা তো অবভিয়াস যে বাংলাদেশ গভীর সংকটে হাবুডুবু খাচ্ছে। বিস্তারিত বিবরণ নাই দিলাম, কিন্তু তবু ভাবতে ভালো লাগে যে বাংলাদেশেরও গর্ব করার মতো অনেক কিছু আছে, যেমন বিসিআই, যেমন রানা এজেন্সি। আমার ধারণা দক্ষ ইন্টেলিজেন্স সার্ভিসের বিনিময়ে বাংলাদেশ ভালো ফরেন কারেন্সি আয় করছে, সম্ভবত ব্রিটেন থেকেও। জবাব দিলেন মার্ভিন লংফেলো। মিস্টার রানা ও মিস সুহানা আসলে বিএসএস এর অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর মধ্যে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। টপ সিক্রেট ব্যাপার, তবু বলি, আমাদের অনেক কাজ করতে গিয়ে ওদেরকে বহুবার মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে। ব্রিটেনের একজন নাগরিক হিসেবে ওদের প্রতি সেজন্য আমি কৃতজ্ঞ, সবিনয়ে বললেন স্যার ক্যানিং। তবে একটা কথা না বলে পারি না,
বুদ্ধি ও চাতুর্যের অমার্জনীয় অভাব না ঘটলে ব্রিটিশ সিক্রেট সার্ভিস এভাবে ধসে পড়ত না। নীতি নির্ধারণের দায়িত্ব যদি আমার উপর থাকতো, পরিস্থিতি তাহলে অন্যরকম হতো। থাকে প্রসঙ্গ। আপনার জন্য আমি কি করতে পারি মিস্টার রানা? আপনার পাইলটকে বলুন পরবর্তী রেগুলার ফ্লাইটে সে যেন 2 জন আরোহীকে নিয়ে যায় ওখানে। সরি, 3 জনকে। আপনি, মিস সোহানা আর কি যেন নাম ভদ্রলোকের? আশরাফ চৌধুরী। হ্যাঁ। ডেস্ক ডায়েরি খুলে পাতা উল্টালেন স্যার ক্যানিং। পরবর্তী রেগুলার ফ্লাইট আলজিয়ার্স থেকে মাসে যাবে বৃহস্পতিবার, মানে পরশুদিন। তাহলে বৃহস্পতিবারই যাব আমরা। আলজিয়ার্স গিয়ে কার সঙ্গে যোগাযোগ করব? আমার এজেন্টের সঙ্গে। আমি একটা সাদা কাগজ সই করে দেব আপনাকে। তাকে দিয়ে যা যা করাতে চান, অর্থাৎ নির্দেশগুলো লিখে নেবেন আপনি। আজ রাতে তাকে আমি ফোন করেও যা বলার বলে দেব। পাইলটকে আপনার হাতে তুলে দেবে সে। ওরা দুজনেই মুখ বন্ধ রাখবে তো? অবশ্যই। বাছাই করা লোক ছাড়া রাখি না আমি, বাছাই করি আমি নিজে। তাছাড়া পরবর্তী ফ্লাইটেই যাচ্ছেন যখন, আপনারা মাসে পৌঁছাবার আগে কারো পক্ষে ওখানে কোনো মেসেজ পাঠানো সম্ভব নয়। মাথা ঝাঁকালো রানা, সন্তুষ্ট বোধ করছে। পাইলট অভিজ্ঞ তো? জানতে চাইল ও। ইউরোপ ও স্টেটসের সেরা 6 জন পাইলটের একজন বলে মনে করি আমি তাকে। ভালোই হলো তাহলে। আমি চাইবো সে যেন আমাদেরকে মাস থেকে 10 মাইল দূরে কোথাও নামিয়ে দেয়, তারপর আবার নিজের পথে রওনা হয়ে ভুলে যায় আমাদের কথা। ভুরু দুটো উঁচু করলেন ভিক্টর ক্যানিং। ওই এলাকায় সে সুযোগ কি আছে? আছে, আশ্বস্ত করল রানা। সাহারার মাত্র 7 ভাগের 1 ভাগ বালিয়াড়ি, শক্ত সমতল জমিন অনেক পাওয়া যাবে। তবে তাকে আমি ব্যাপারটা জানাবো সময় মতো। তার মধ্যে যদি দ্বিধা দেখি, আমরা প্যারাশুট ব্যবহার করব। কারো চোখে না পড়ে মাসে পৌঁছতে হবে আমাদের। আগে জানতে হবে ঠিক কি ঘটছে ওখানে। স্যার ক্যানিং এর চোখে কৌতূহল। রানার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর মার্ভিন লংফেলোর দিকে তাকালেন তিনি। এ ব্যাপারে আপনার কি ধারণা? সতর্ক হাসি ফুটল মার্ভিন লংফেলোর মুখে। মিস্টার রানাকে তার কাজ সম্পর্কে আমি কোনো পরামর্শ দিতে রাজি নই। রানার দিকে তাকালেন স্যার ক্যানিং। সে চেষ্টা আমিও করছি না। এক্সকিউজ মি ফর এ মোমেন্ট। একটা দেরাজ খুলে ডাই স্ট্যাম্পড কাগজ বের করলেন তিনি। সোনালী কলম দিয়ে প্রায় 60 সেকেন্ড দ্রুত লিখলেন কাগজটায়। এখানে আলজিয়ার্সে আমার এজেন্টের ঠিকানা থাকলো, সেই সঙ্গে নেসেসারি অথরাইজেশন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। ডেস্ক খুঁড়ে এগিয়ে এলেন রানার হাতে ওটা ধরিয়ে দেওয়ার জন্য। চলবে তো? লেখাটা দ্রুত পড়ল রানা। স্পষ্ট হস্তাক্ষর, পরিচ্ছন্ন। হ্যাঁ, সব দিক কভার করেছে। ধন্যবাদ স্যার ক্যানিং। কবে নাগাদ আপনার কাছ থেকে খবর পাবো আমরা মিস্টার রানা? রিপোর্ট করার মতো কিছু পেলেই আমরা আপনাকে জানাবো। মিস্টার লংফেলোর কমিউনিকেশন রুমের সঙ্গে আমাদের একটা রেডিও লিংক থাকবে। কিন্তু তা তো সম্ভব নয়। ক্ষমা প্রার্থনার সুরে বললেন স্যার ক্যানিং। ওরা আমাকে জানিয়েছে মাস হলো ডেড এরিয়া। মানেটা যাই হোক, পাহাড় আর সমতল মালভূমির সঙ্গে কি যেন একটা সম্পর্ক আছে। সেজন্যই তো ওয়েস্টার্নের সঙ্গে আমার কোনো রেডিও লিংক নেই। আমাদেরকে নির্ভর করতে হয় চিঠিপত্রের উপর। অসহায়ভাবে কাজ ঝাঁকিয়ে ধীর পায়ে জানালার দিকে এগোলেন তিনি। আপনি হয়তো 3 বা 4টে রেডিও লিংক ব্যবহার করে সমস্যাটা সমাধান করতে পারবেন, এসব আমি ভালো বুঝি না। না। মার্ভিন লংফেলোর দিকে তাকালো রানা। সেটা অত্যন্ত জটিল। মাথা ঝাঁকিয়ে ওর সঙ্গে একমত হলেন মার্ভিন লংফেলো। স্যার ক্যানিং বললেন, তাতে অবশ্য তেমন কিছু এসে যাবে না। শুধু এদিকে আমরা কিছু জানতে না পারায় টেনশনে থাকবো। আপনারা যদি সাহায্য চেয়ে মেসেজ পাঠান, আমাদের তরফ থেকে তেমন কিছু করার থাকবে না। আলজেরিয়ার মাটিতে থাকবেন আপনারা। আমি বললে হয়তো ওদের সরকার সাহায্য পাঠাতে রাজি হবে, কিন্তু ভাবতেও ভয় লাগে কিরকম সময় নেবে ওরা। একটা দীর্ঘশ্বাস চাপলেন বিএসএস চিফ। স্যার ক্যানিং ঠিকই বলেছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গোটা ব্যাপারটার সমাপ্তি না ঘটা পর্যন্ত ভালো মন্দ কিছুই জানতে পারবেন না তিনিও। 3 সপ্তাহ সময় দিন আমাকে, বলল রানা। জানি লম্বা সময় চাইছি, কিন্তু মাসও আধুনিক সভ্য জগৎ থেকে অনেক দূরে। ওখানে গিয়ে কি দেখবো এখনো আমরা জানি না। আপনি শুধু দেখবেন প্লেনটা যেন রেগুলার ফ্লাইট মিস না করে।
কয়েক মুহূর্ত রানার দিকে তাকিয়ে থাকার পর স্যার ক্যানিং জানতে চাইলেন, কিন্তু 3 সপ্তাহের ভেতর আপনার কাছ থেকে যদি কোনো খবর না পাই? চেয়ার ছেড়ে দাঁড়ালো রানা। সেক্ষেত্রে ধরে নেবেন আমরা ব্যর্থ হয়েছি। পরবর্তী পদক্ষেপ নির্ভর করে আপনাদের দুজনের উপর। তবে যাই করুন না কেন তাতে আমাদের কোনো উপকার হবে বলে মনে হয় না। বোধহয় উপকার হবে, শান্ত গলায় বললেন স্যার ক্যানিং। 3 সপ্তাহের ভেতর আপনার কাছ থেকে কোনো মেসেজ না পেলে আমি নিজে মাসে চলে যাব। আমার সঙ্গে 2-1 আলজেরিয়ান মন্ত্রী থাকবেন, থাকবে একজন এসকর্ট। তবে আশা করব তার দরকার হবে না। রানার দিকে তাকালেন তিনি। সিনসিয়ারলি আশা করব ব্যাপারটা অতদূর গড়াবে না।